আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা মূলধন যে উপাদানটি ছিল উৎপাদনের, সেটি শেষ করেছি। আজকে আমাদের নতুন আরেকটি উপাদান শুরু করার কথা। মূলধনের পরে কোন উপাদানটি আসবে বলো? সংগঠন। সংগঠন। ভেরি গুড। আচ্ছা, যারা জয়েন করেছো একটু চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। রোল নাম্বারটা লিখে ফেলো সবাই। আমি শুরু করছি। সংগঠনের ধারণা, কনসেপ্ট অফ অর্গানাইজেশন। সংগঠনের ইংরেজি হচ্ছে অর্গানাইজেশন। আমরা পূর্বেই জেনেছি উৎপাদনের 4টি উপাদান। এদের প্রথম 3টি হচ্ছে ভূমি, শ্রম এবং মূলধন। চতুর্থটি হচ্ছে সংগঠন। বিশ্বে এমন অনেক বৃহৎ দেশ আছে, অর্থাৎ বড় বড় দেশ আছে যেখানে ভূমির কোনো অভাব নেই, যেমন আফ্রিকার দেশগুলো। আবার এমন দেশ আছে যেখানে মানুষের বা শ্রমের কোনো অভাব নেই, যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলো। আবার এমন দেশ আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে মূলধন আছে, যেমন শিল্পোন্নত দেশগুলো। উৎপাদনের এই 3টি উপাদান 3 অঞ্চলে বিদ্যমান। এই উপাদানগুলো এইভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি তাদের সাহায্যে উৎপাদন করা সম্ভব? নিশ্চয়ই নয়। উৎপাদন করতে হলে এগুলোকে একত্রিত করতে হবে এবং তাদের মধ্যে সমন্বয় করতে হবে। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক, অর্থাৎ সহজ ভাষায় যদি আমি বলি যে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এগুলোর মধ্যে সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হচ্ছে সংগঠন। সংগঠনের কাজটি করে সংগঠক, অর্থাৎ যিনি সংগঠনের কাজ করেন তাকে বলা হয় সংগঠক বা অর্গানাইজার। অর্থাৎ যিনি উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় করেন তাকে সংগঠক বলে। খেয়াল করে এখানে আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি, তোমরা দেখে দেখে একটু বইতে আন্ডারলাইন করে নাও। সংগঠন কাকে বলে, সংগঠককে, এই দুটো প্রশ্নের আনসার এই লাইনগুলো থেকে লিখতে পারবে। পূর্বে অর্থাৎ আগে শ্রম ও সংগঠনকে উৎপাদনের একই উপাদান হিসেবে গণ্য করা হতো, অর্থাৎ শ্রম এবং সংগঠনকে একই ধরা হতো, আলাদা ধরা হতো না। তখন মনে করা হতো সংগঠন উৎপাদন কাজে ব্যবহৃত এক প্রকার শ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু বৃহদায়তন উৎপাদন, শ্রমবিভাগ, যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদির ফলে উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধনের জন্য এক শ্রেণীর লোকের প্রয়োজন হয়। তাই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং উৎপাদন ব্যবস্থা জটিল আকার ধারণ করায় নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ শ্রম থেকে সংগঠনকে পৃথক করেছেন। খেয়াল করো, এই লাইনটা আমি আন্ডারলাইন করেছি। এই লাইন দিয়ে বিভিন্নভাবে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। যেমন, শ্রম থেকে সংগঠনকে পৃথক করেছেন কোন ধরনের অর্থনীতিবিদগণ? তখন আনসার হবে নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ। অথবা প্রশ্ন হতে পারে যে নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ শ্রম থেকে সংগঠনকে পৃথক করেছেন কেন? তখন আনসার হবে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং উৎপাদন ব্যবস্থা জটিল আকার ধারণ করায়। তাদের মতে, অর্থাৎ নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে, যারা শ্রম দেয় তারা শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পায়, তারা ঝুঁকি গ্রহণ করে না।
অন্যদিকে যারা সংগঠক তারা ঝুঁকি গ্রহণ করেন, অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ অর্জিত হলে তারা লাভ পান এবং ক্ষতি হলে তারা ক্ষতি গ্রহণ করেন। সংগঠকদের চিন্তা চেতনা, বুদ্ধিমত্তা, দক্ষতা এবং সিদ্ধান্ত উৎপাদনের সফলতা ও ব্যর্থতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বর্তমানে সংগঠকদের শিল্পাধিনায়ক হিসেবে আখ্যা দেওয়া হয়। শিল্পাধিনায়ক ইংরেজিতে বলা হয় ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রিজ। এই লাইনটা দিয়েও অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে বর্তমানে সংগঠকদের কি নামে আখ্যায়িত করা হয়, তখন আনসার হবে শিল্পাধিনায়ক অথবা ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রিজ। সাধারণ অর্থে সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। ব্যাপক অর্থে বলা যায় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজকে সংগঠন বলে। এই সংজ্ঞাটি কিন্তু আমরা প্রথম দিকে পেয়েছিলাম। সংগঠন সম্পর্কে প্রফেসর হ্যানি বলেছেন, কতিপয় সাধারণ লক্ষ্য অর্জনের নিমিত্তে মানে উদ্দেশ্যে বা জন্যে উৎপাদনের বিশেষায়িত উপকরণগুলোর সুষ্ঠু সমন্বয় হচ্ছে সংগঠন। সরি, এই ছিল আমাদের সংগঠনের ধারণা। চলে যাচ্ছি আমরা 2.35 সংগঠনের বৈশিষ্ট্য। সংগঠন যদিও উৎপাদনের একটি উপাদান, তবুও অন্যান্য উপাদান থেকে এর এমন কিছু স্বতন্ত্র বা আলাদা বৈশিষ্ট্য রয়েছে যা সংগঠনকে উৎপাদনের অন্যান্য উপাদান থেকে আলাদা করেছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে 1 নাম্বার সুনির্দিষ্ট উদ্দেশ্য। সংগঠন যত ছোটই হোক বা যত বড়ই হোক না কেন, তার অবশ্যই সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা লাভের আশায় উৎপাদনের বিভিন্ন উপকরণগুলোকে সংগ্রহ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে ব্যবসা সংগঠনের মূল উদ্দেশ্য। উপাদানগুলোর সমন্বয়। সংগঠন হলো উৎপাদন কাজে নিয়োজিত ভূমি, শ্রম ও মূলধনকে সমন্বয় করার প্রক্রিয়া। এই প্রক্রিয়া যিনি বা যারা সম্পাদন করেন তাকে বা তাদেরকে সংগঠক বলা হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে শ্রম বিভাজন। উৎপাদন কাজকে সঠিক ও দক্ষতার সাথে সম্পাদন করার জন্য সংগঠনের মাধ্যমে উৎপাদনের সাথে জড়িত কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এরপরে বলেছে দায় দায়িত্ব বন্টন। সংগঠনের সাহায্যে প্রতিষ্ঠানের নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করা হয়, অর্থাৎ কে কোন কাজ সম্পাদন করবে এবং কার দায়িত্ব কতটুকু তা সংগঠনের মাধ্যমে বন্টিত হয়, অর্থাৎ বন্টন করে দেওয়া হয় প্রত্যেকের কাজের দায়িত্ব এবং কর্তৃত্ব। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক নির্ধারণ করা হয়, অর্থাৎ কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন তা সংগঠনের মাধ্যমে জানা যায়। সংগঠনের তোমাদের পাঠ্য বই অনুযায়ী সর্বশেষ বৈশিষ্ট্যটি বলেছে সমন্বিত প্রচেষ্টা। সংগঠন কোনো একক ব্যক্তির বিষয় নয়, এখানে একাধিক ব্যক্তি বা দল একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সমন্বিত প্রচেষ্টা চালায়। সকলের সহযোগিতার মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। আচ্ছা, এরপরে যেটা আছে সংগঠনের গুরুত্ব, এটা তোমরা একটু বাসায় পড়ে নিবা, কারণ উদ্দেশ্য সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি তার সাথে গুরুত্বের পয়েন্টগুলো মিল আছে। দেখো, উদ্দেশ্য অর্জনের সহযোগিতা, জনশক্তির যথাযথ ব্যবহার, বিশেষীকরণের সহায়তা, সহজ সমন্বয়, সহজ নিয়ন্ত্রণ, সৃজনশীলতার বিকাশ, ব্যবসার উন্নয়ন।
গুরুত্ব তোমরা একটু বাসায় পড়ে নিবা। সংগঠনের ধারণা আর বৈশিষ্ট্য এই দুটোর উপর নেক্সট ক্লাসে আমি পরীক্ষা নিব। ঠিক আছে, একটু খাতায় লিখে রাখো। 2.34, 2.35 এটার উপর ছোট্ট একটা পরীক্ষা নিব নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমরা সংগঠনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে একটু পড়ে নিব, শ্রেণী বিভাগ সম্পূর্ণটা শেষ করব না, কিছু অংশ পড়ব, তারপরে 2.34 এবং 2.35 উপর ছোট্ট একটি পরীক্ষা নিব। ঠিক আছে সবার? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, পরে যারা জয়েন করেছো একটু রোল নাম্বার গুলা লিখো। সংগঠনের ধারণা আর বৈশিষ্ট্য যে পড়লাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? যা পড়েছি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? মেয়েরা রেসপন্স করো, রেসপন্স না করলে তুমি বুঝতে পারছি না। নওশিন মোশাররফ, তাসফিয়া, জান্নাত রাইসা। জি ম্যাম, আমার নাই। নো ম্যাম, আমারও নেই। না থাকলে সেটা বলতে হবে তো যে ম্যাডাম আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে সবাই খাতার কলম নিয়ে প্রস্তুত হও। আমি এখন ছোট্ট একটা পরীক্ষা নিব। আমাদের 2.24, 2.27 আর 2.28 উপর পরীক্ষা নেওয়ার কথা ছিল। ঠিক আছে, সবাই রেডি? সবাই রেডি? নো ম্যাম, আর একটু। আর একটু কি বই খুলে পড়ছো এখন? নো ম্যাম, খাতা বের করছি। আচ্ছা, সবাই বই বন্ধ করে রাখো। বি অনেস্ট, কেউ বই দেখে লিখবা না। ঠিক আছে, তুমি যতটুকু পারো ততটুকুই লিখবা, বই দেখে লেখার কোনো দরকার নাই। সবাই রেডি? আমি কোশ্চেন ওপেন করব। জি ম্যাম। সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, 10 মিনিটের কোশ্চেন তুলতে হবে না, তুমি নাম্বার দিয়ে দিয়ে আনসার লিখলেই হবে। 10 মিনিট সময়, 7টা কোশ্চেন দিয়েছি। কারো কোশ্চেন পড়তে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো যে ম্যাডাম এত নাম্বার কোশ্চেন বুঝতে পারছি না। উত্তর লেখা শেষ হলে সেই খাতার ছবি তুলে তোমরা তোমাদের গ্রুপে পোস্ট করবা, আমি সেখানে তোমাদের উত্তর চেক করে দিব।
মেয়েরা আর 3 মিনিট আছে। হাত চালু করে লিখো। নওশীন মোশাররফ লাবিবা, আনমিউট করো। নওশীন শুনতে পাচ্ছ ম্যাম। আমাকে? জি ম্যাম। কমপ্লিট হয়নি এখনো? ম্যাম আমার হয়ে গেছে তো। জেফরিন সাদিয়া মমো, শুনতে পাচ্ছ? জাফরিন সাদিয়া মমো, রোল 206। জান্নাত রাইসা, জি ম্যাম। কমপ্লিট হয়েছে? হ্যাঁ মিস হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা ছবি তুলে গ্রুপে পোস্ট করো। ম্যাম সেটাই তো পারছি না, মানে সেন্ড হইতেছে না কিছু মেসেঞ্জারে। আমার তো পুরো লগ আউট দেওয়া ম্যাম, একটুও কাজ করতেছে না। তাহলে তুমি আমাকে এখানে দেখাতে পারবে? স্ক্রিন শেয়ার করার কোনো সিস্টেম আছে তোমার? পারবে কিনা? জি ম্যাম, ভিডিও শেয়ার অন করে দেখাতে পারবো। হ্যাঁ দেখাও, তাহলে দেখাও। জি ম্যাম দেখাচ্ছি। ম্যাম আমি কি একবার মেসেঞ্জার সেন্ড করে দেখবো? হ্যাঁ, যদি কারো মেসেঞ্জারে সেন্ড করতে পারো তাহলে সেন্ড করো। ম্যাম আমি দেখাচ্ছি। তুমি দেখাচ্ছ, দাঁড়াও আমি স্ক্রিন। ঠিক আছে, 2 নাম্বার বলেছে। কোশ্চেনটা বের করে নিই, 1 মিনিট। 2 নম্বর প্রশ্ন ছিল মূলধন গঠন কাকে বলে?
ঠিক আছে। 3 নাম্বার ছিল মূলধন গঠন মূলত কিসের উপর নির্ভর করে? ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন যেটা তুমি লিখেছো, বর্তমান আয়কে ভোগ না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়াকে সঞ্চয় বলে। তুমি বর্তমান আয়কে একটুও ভোগ করবা না, না করে রেখে দেবা ভবিষ্যতের জন্য? রাইসা শুনতে করবো। পাচ্ছো? তাহলে আনসারটা কি ঠিক আছে? আনসারটা হবে না, ম্যাম। বর্তমান আয়ের সম্পূর্ণ অংশ ভোগ না করে কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দেওয়াকে সঞ্চয় বলে। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমি মেসেঞ্জার সেন্ড করেছি, আমার এখানে দেখাচ্ছে যে সেন্ড হয় নাই, একটু চেক আচ্ছা করে ঠিক আছে, বলবেন তাহলে please? তুমিও ভিডিও অন করে দেখাবা, রাইসা যেমন দেখালো। রাইসা তুমি 5 নাম্বার কোশ্চেন দেখাও। জি ম্যাম, দেখাচ্ছি। 3টি বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। মূলধন গঠনের স্তর 4টি, ঠিক আছে। মূলধন গঠনের প্রথম ধাপ হচ্ছে আয়। ভেরি গুড। তোমাকে আমি 7 এর মধ্যে 6.5 দিব, যেহেতু হচ্ছে সঞ্চয় কাকে বলে ওই আনসারটা ক্লিয়ার হয়নি। ঠিক আছে, তুমি 7 এর মধ্যে ম্যাম 6.5 ওখানে সব দিয়েছো। অংশ লিখতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ অংশ ভোগ না করে কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দেওয়াকে সঞ্চয় বলে। তুমি এখনই ঠিক করে ফেলো খাতায়, পরে ভুলে যাবে। ওকে ম্যাম। আচ্ছা, ম্যাম এই মেসেঞ্জারে আমাদের এই প্রবলেমটা কবে ঠিক হবে? এটা জানি না, এটা মনে হয় গতকালকে থেকে শুরু হয়েছে। জি ম্যাম, কালকে সন্ধ্যার পর থেকে কাজ করে না। হ্যাঁ, জানি না, এটা হয়তো কি বলবো, মেসেঞ্জার, ফেসবুকও নাকি অন হচ্ছে না। জি ম্যাম, ফেসবুকও কাজ করে না, অন্যটি কাজ করতেছে। হ্যাঁ, তাহলে হয়তো নির্দিষ্ট কর্তৃপক্ষই বন্ধ করে রেখেছে, সমস্যা নেই। নওশীন মোশাররফ, তুমি কি আমাকে দেখাতে পারবে ভিডিও অন করে? জি ম্যাম। আচ্ছা দেখো। দেখা যাচ্ছে? 7 নাম্বার কোশ্চেন, প্রথমে 1 নাম্বার শুরু হবে ও না? সরি ম্যাম। জি ম্যাম, উল্টা হয়ে যাচ্ছে। এখনই উল্টা হয়েছে, আগে ঠিক ছিল। ও ওই সময় ঠিক ছিল, সরি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আর একটু ডান দিকে সরাও, ডান দিকে। ব্যবসা বাণিজ্যের আয় উপার্জনে ব্যবহৃত হয় এমন অর্থ ও সম্পদকে কি লিখেছো? সম্পদকে মূলধন। মূলধন বা বা পুঁজি বলে। ঠিক আছে, পুঁজি বলে। মূলধন সঞ্চিত অর্থকে পুঁজি দ্রব্যে রূপান্তর করাই হচ্ছে মূলধন গঠন। ঠিক আছে, মূলধন গঠন মূলত সঞ্চয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, বর্তমান আয়কে ভোগে ব্যয় না করে, এই যে এই আনসারটা কিন্তু ঠিক হয় নাই, আমি ক্লাসে লাইনটা ঠিক করে দিয়েছিলাম। বর্তমান আয়ের সম্পূর্ণ অংশ ভোগ না করে কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দেওয়াকে সঞ্চয় বলে। ঠিক আছে, এই আনসারটা একটু ঠিক করে নিবে। সঞ্চয়ের পরিমাণ লিখেছো? 9টি বিষয়ের উপর নির্ভর করে। মোটেও না, এটি 3টি বিষয়ের উপর নির্ভর করে। বইতে আন্ডারলাইন করা ছিল, তুমি মাঝখানে ক্লাস করো নাই, এই কারণে ভুল হয়েছে। মূলধন গঠনের স্তর 4টি, ঠিক আছে। মূলধন গঠনের প্রথম ধাপ হচ্ছে কি লিখেছো? আয়। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি 7 এর মধ্যে 6 দিব। একটা আনসার না, সরি 5 পাবা, কারণ 2টা আনসার ভুল হয়েছে। ওকে ম্যাম। আচ্ছা, জাফরিন সাদিয়া মমো, শুনতে পাচ্ছ? রোল 206। জাফরিন সাদিয়া মমো, তুমি আনমিউট করো, মিউট হয়ে আছো। জাফরিন সাদিয়া মমো বোধহয় আনমিউট করতে পারছে না। ঠিক আছে, নেক্সট ক্লাসে কোনটার উপর পরীক্ষা নিব সবাই লিখে নিয়েছো তো? ম্যাম সম্পূর্ণ সংগঠনের উপর পরীক্ষা হবে না? না না, সম্পূর্ণ সংগঠন বলিনি তো, বলেছি 2.34 সংগঠনের ধারণা আর 2.35 সংগঠনের বৈশিষ্ট্য। এই দুটো ভালো মতো দেখবা, এর মধ্যে থেকে আজকে যেমন ছোট ছোট কোশ্চেন দিয়েছে এরকম ছোট ছোট কোশ্চেন দিব। আর
2.36 যেটা সংগঠনের গুরুত্ব, এটা বাসায় একটু পড়ে নিবে, আমি সেটা বলেছি। ঠিক আছে? ম্যাম পরীক্ষা হবে 2.34 আর 3.5 থেকে। হ্যাঁ, 3-5 থেকে। ঠিক আছে, সবাই ভালো থেকো। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।